বাংলা ল স্কুল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় হলো সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877। আমরা আজকে সুনির্দিষ্ট প্রতিকার আইনে যে ঘোষণামূলক ডিক্রি বা ঘোষণামূলক মোকদ্দমা সম্পর্কে যে দুইটি ধারা রয়েছে সেটি আজকের এই ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই এই ঘোষণামূলক ডিক্রি বা ঘোষণামূলক মোকদ্দমা থেকে প্রতিটি এমসিকিউ পরীক্ষায় একটি করে প্রশ্ন আসে, প্রায় আসে। মিস হওয়ার সম্ভাবনা খুবই কম। তো আপনারা এই ভিডিওটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন। আশা করি আমাদের ভিডিও থেকেই আপনারা প্রশ্নটি কমন পাবেন। তো আমরা ঘোষণামূলক ডিগ্রি সম্পর্কে 42 এবং 43 ধারায় ঘোষণামূলক ডিগ্রি সম্পর্কে বলা আছে। এই দুটি ধারায় আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। সুনির্দিষ্ট প্রতিকার আইনের উপর এটি আমাদের 11টি ভিডিও। ইতিমধ্যে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের উপর 10টি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। আপনারা যারা সেই ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক সুনির্দিষ্ট প্রতিকার আইনে ঘোষণামূলক ডিক্রি বা ঘোষণামূলক মোকদ্দমা সম্পর্কে ধারা 42 এবং ধারা 43-এ কী কী বিষয়ে আলোচনা করা হয়েছে। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ঘোষণামূলক ডিক্রি সুনির্দিষ্ট প্রতিকার আইনে 6ষ্ঠ অধ্যায়ে ঘোষণামূলক ডিগ্রি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে দুটি ধারা আছে, ধারা 42 এবং ধারা 43। তো প্রথমে আমরা দেখি যে ঘোষণামূলক মোকদ্দমাটা কি এবং ঘোষণামূলক ডিগ্রিটি কি। তো সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারা অনুযায়ী বলা যায়, মর্যাদা বা অধিকারের ঘোষণা চেয়ে যে মোকদ্দমা দায়ের করা হয় তা হলো ঘোষণামূলক মোকদ্দমা, এবং উক্ত ঘোষণামূলক মোকদ্দমায় যে আদালত যে ডিক্রি প্রদান করেন সেটি হলো ঘোষণামূলক ডিক্রি। অর্থাৎ মর্যাদা বা অধিকার চেয়ে যে মোকদ্দমা দায়ের করা হয় তা হলো ঘোষণামূলক মোকদ্দমা। তো প্রথমেই আলোচনা দেখে নিই আমরা যে ধারা 42-এ কি আছে। আমরা এরপরে ধারা 42টাকে অ্যানালাইসিস করে ভাগ ভাগ করে আমরা দেখাবো। তো ধারা 42-এ বলা আছে, মর্যাদা বা অধিকার ঘোষণা সম্পর্কে আদালতের ইচ্ছাধীন ক্ষমতা। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি হচ্ছে আদালতের ইচ্ছাধীন ক্ষমতা। আইনানুগ পরিচয় কিংবা কোনো সম্পত্তির সত্ত্বের অধিকারী কোনো ব্যক্তি এমন যে কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করতে পারে যে তেমন মর্যাদা বা অধিকারের ব্যাপারে তার সত্ত্ব অস্বীকার করেছে, অর্থাৎ অস্বীকার করতে হবে, কিংবা অস্বীকার করতে আগ্রহ প্রকাশ করছে বা অস্বীকার করতে আগ্রহ প্রকাশ করেছে, এবং আদালত তার ইচ্ছাধীন এবং তেমন মামলায় আরও কোনো প্রতিকার দাবি করার জন্য বাদীর জন্য আবশ্যক নয়। তেমন ঘোষণার সাথে প্রতিবন্ধকতা, এখানে কিন্তু প্রতিবন্ধকতার কথা বলা আছে। তবে শর্ত থাকে যে যেখানে দাবি কেবলমাত্র সত্যের ঘোষণা ছাড়া আরও প্রতিকার দাবি করতে সমর্থ কিন্তু তা করা হতে বিরত থাকে, সেখানে আদালত তেমন ঘোষণা প্রদান করবেন না। অর্থাৎ এক্ষেত্রে আদালত ঘোষণা প্রদান করবেন না। অর্থাৎ যদি শুধুমাত্র ঘোষণামূলক দাবি যদি শেষ হয় বা শুধুমাত্র সত্যের ঘোষণা যদি শুধু সেই বিষয়ের জন্য যথেষ্ট হয়, তবে সেক্ষেত্রে আদালত ঘোষণামূলক ডিগ্রি প্রদান করতে পারেন। কিন্তু সত্যের ঘোষণা ছাড়াও যদি আরও প্রতিকার দাবি করতে সমর্থ হয়, বাদী যদি সত্যের ঘোষণা ছাড়াও আরও কোনো প্রতিকার দাবি করতে সমর্থ হয়, তবে তাকে অবশ্যই সে বিষয়ে দাবি করতে হবে। তো আমরা এই ধারা 42-এর একটু অ্যানালাইসিস করে দেখি কি কি বিষয় আছে। তো প্রথমেই যে বিষয়টি আসে সেটি হচ্ছে যে 42 ধারায় দুটি বিষয়কে ঘোষণামূলক দায়ের করা যায়। অর্থাৎ 42 ধারা অনুযায়ী দুইটি বিষয়ে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করা যায়। একটি হচ্ছে বাদীর আইনগত পরিচয়ের জন্য অথবা সম্পত্তিতে বাদীর কোনো অধিকারের বিষয়ে। অর্থাৎ এই দুটি বিষয়ে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করা যায়। তো এরপরে আসে যে আদালতের এটি স্বেচ্ছাধীন বা বিবেচনামূলক ক্ষমতা। অর্থাৎ ঘোষণামূলক ডিগ্রি প্রদান করা এটি আদালতের স্বেচ্ছাধীন বা বিবেচনামূলক ক্ষমতা। শর্ত, এখানে একটি শর্ত দেওয়া আছে যে 42 ধারাতে বলা আছে, যেখানে দাবি কেবলমাত্র সত্যের ঘোষণা ছাড়াও আরও প্রতিকার দাবি করতে সমর্থ কিন্তু তা করা হতে বিরত থাকে, সেখানে আদালত তেমন ঘোষণা প্রদান করবেন না। অর্থাৎ যে ক্ষেত্রে বাদী আনুষঙ্গিক প্রতিকার দাবি করতে পারত কিন্তু করেনি, সেক্ষেত্রে ঘোষণা নামঞ্জুর করা আদালতের জন্য বাধ্যতামূলক। অর্থাৎ আদালত কোনো ঘোষণা মঞ্জুর করবে না। মানে এটি হচ্ছে ঘোষণামূলক ডিগ্রির একটি শর্ত। এরপরে আসে যে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে কোর্ট ফি কত দিতে হয়। তো ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে কোর্ট ফি হচ্ছে দুটি ভাবে বিভক্ত করা যায়। একটি হচ্ছে যদি শুধুমাত্র ঘোষণামূলক ডিগ্রির জন্য মামলা করা হয়, আরেকটি হচ্ছে যে আনুষঙ্গিক প্রতিকার সহ ঘোষণামূলক ডিগ্রির মোকদ্দমা করা হয়। তো যদি শুধুমাত্র ঘোষণামূলক ডিগ্রির জন্য নির্ধারিত কোর্ট ফি হবে 300 টাকা। অর্থাৎ এক্ষেত্রে আইনে নির্ধারণ করে দেওয়া আছে যে শুধুমাত্র ঘোষণামূলক মোকদ্দমার জন্য 300 টাকা কোর্ট ফি দিতে হবে। কিন্তু যদি আনুষঙ্গিক প্রতিকার সহ ঘোষণামূলক ডিগ্রি মোকদ্দমা করা হয়, তবে সেক্ষেত্রে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে বাদীকে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে। যে আনুষঙ্গিক প্রতিকারের যে বিষয়টি আছে সেই বিষয়টির উপর নির্ভর করে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি
দিতে হবে। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। যদি না বুঝেন তাহলে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন, আমরা পরে এই জিনিসটি এক্সপ্লেন করে বলবো। তো এরপরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে যে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে পারে কে কে, কোন ব্যক্তি বা কে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে পারে। এখানে 3 শ্রেণীর ব্যক্তি ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে পারে। প্রথমে আসে যে কোনো ব্যক্তি যে আইনগত পরিচয়ের অধিকারী, অর্থাৎ যে ব্যক্তি আইনগত পরিচয়ের অধিকারী তার অধিকার দেওয়া হচ্ছে না, সেক্ষেত্রে সে মোকদ্দমা দায়ের করতে পারে। কোনো সম্পত্তিতে সত্ত্বের অধিকারী, অর্থাৎ কোনো সম্পত্তিতে সত্ত্ব আছে এমন ব্যক্তি তার সম্পত্তিতে দখলের জন্য বা ঘোষণার জন্য এই মোকদ্দমা দায়ের করতে পারেন। এবং যার এমন পরিচয় বা অধিকার অস্বীকার করা হয়েছে, অর্থাৎ অবশ্যই এক্ষেত্রে তার পরিচয় বা অধিকারকে অস্বীকার করতে হবে বা অস্বীকার করার উদ্যোগ গ্রহণ করছে, তবে সেক্ষেত্রেও সে মোকদ্দমা দায়ের করতে পারবে। এরপর আসে যে ঘোষণামূলক মোকদ্দমার তামাদির মেয়াদ। তো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, অর্থাৎ ঘোষণামূলক ডিগ্রির জন্য কোনো তামাদি আইনে কোনো স্পেসিফিক কোনো অনুচ্ছেদ নেই, অর্থাৎ শুধুমাত্র ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে তামাদি মেয়াদ সম্পর্কে তামাদি আইনের যে তফসিল আছে সেই তফসিলে অনুচ্ছেদ নেই। তাই এক্ষেত্রে 120 অনুচ্ছেদ প্রযোজ্য হবে, অর্থাৎ তামাদি আইনের 120 অনুচ্ছেদ প্রযোজ্য হবে। এবং 120 অনুচ্ছেদ অনুযায়ী যে কোনো মোকদ্দমা বা যে কোনো বিষয়ের যদি কোনো তফসিলে যদি কোনো তামাদি মেয়াদ না থাকে, তবে সেক্ষেত্রে তামাদির মেয়াদ হবে 6 বছর। এবং যদি আনুষঙ্গিক প্রতিকার সহ ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করা হয়, সেক্ষেত্রে তামাদি মেয়াদ হবে সংশ্লিষ্ট যে প্রতিকার দাবি করা হয়েছে সেই প্রতিকারের যে তামাদি মেয়াদ সেটি এক্ষেত্রে কার্যকর হবে। তো আশা করি আপনারা বিষয়টি বুঝেছেন। অর্থাৎ তামাদি মেয়াদ এখানে দুইভাবে নির্ধারণ করা হয়। যদি শুধুমাত্র ঘোষণামূলক মোকদ্দমা করা হয় সেক্ষেত্রে তামাদি মেয়াদ হবে 6 বছর। এবং যদি তামাদি ঘোষণামূলক মোকদ্দমার সাথে আনুষঙ্গিক প্রতিকার চাওয়া হয়, তবে শেষে আনুষঙ্গিক যে প্রতিকার আছে সেই প্রতিকারের যে তামাদি মেয়াদ সেটি এক্ষেত্রে কার্যকর হবে। তো এরপরে আসে দেখি যে আমরা 42 ধারা থেকে অ্যানালাইসিস করে এই বিষয়গুলো জানতে পারি। তো ধারা 43-এ কি বলা আছে? ধারা 43-এ বলা আছে যে ঘোষণার ফলাফল সম্পর্কে বলা আছে। অর্থাৎ এই অধ্যায়ের বিধান অনুসারে, অর্থাৎ 6ষ্ঠ অধ্যায়ে যে বিধানগুলো আছে, অর্থাৎ 42 ধারা অনুসারে প্রদত্ত ঘোষণা শুধুমাত্র মামলার পক্ষসমূহ এবং তাদের মাধ্যমে দাবিরত ব্যক্তিদের উপর, যেখানে পক্ষসমূহের কোনো একটি জিম্মাদার সেখানে তেমন ব্যক্তির উপর জিম্মাদার হতো, সেক্ষেত্রে অবশ্য পালনীয় হবে। অর্থাৎ এই 43 ধারার মূল বিষয়বস্তুটি হলো এখানে যে ঘোষণামূলক ডিগ্রি শুধুমাত্র মোকদ্দমার পক্ষগণ তাদের মাধ্যমে দাবিদার ব্যক্তিগণের উপর বাধ্যকর হবে, এটি ধারা 43-এর মূল বিষয়বস্তু। কিন্তু ঘোষণার কোনো তৃতীয় পক্ষের উপর বাধ্যকর হবে না, অর্থাৎ তৃতীয় কোনো পক্ষের উপর এটি বাধ্যকর হবে না। এরপরে বলা হয় যে ঘোষণামূলক মোকদ্দমার ক্ষেত্রে একটি বিশেষ বিষয় আছে, সেটি হচ্ছে যে ঘোষণামূলক ডিগ্রি বলবৎ করার জন্য কোনো জারি মামলা দায়ের করার প্রয়োজন নেই। অর্থাৎ যে বিভিন্ন যে জারি মামলা আছে সেক্ষেত্রে ঘোষণামূলক ডিগ্রির ক্ষেত্রে জারি মামলার করার কোনো প্রয়োজন নেই। তো আশা করি আপনারা বিষয়টি বুঝেছেন। তো ঘোষণামূলক ডিগ্রি পাওয়ার জন্য একটি শর্ত আছে, এই শর্তগুলো সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করি। পরবর্তীতে আমরা ঘোষণামূলক মোকদ্দমা নিয়ে এর ড্রাফটিং এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা একটি ভিডিও দিব, তাই এই ভিডিওতে বেশি আলোচনা করছি না। আমরা শুধুমাত্র যে এমসিকিউ প্রশ্নতে যে জিনিসগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং যে কোনো রিটেন পরীক্ষার ক্ষেত্রে যে বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে ঘোষণামূলক ডিগ্রির মোকদ্দমা সম্পর্কে প্রশ্ন উত্তর করতে হয় সেটি আমরা আলোচনা করছি। আমরা পরবর্তীতে ঘোষণামূলক ডিগ্রি নিয়ে একটি বিস্তারিত ভিডিও আপলোড করব, কিভাবে মামলা করতে হবে একদম মামলা ফাইলিং থেকে শেষ করে সম্পূর্ণ বিষয় এবং সম্পূর্ণ যে স্টেপটা আছে কি কি স্টেপ যাবে সেগুলো আমরা আলোচনা করবো একটি ভিডিওতে। তো আমরা এবার দেখি যে ঘোষণামূলক মোকদ্দমা প্রতিকার পাওয়া শর্ত। এখানে শর্ত আছে মোট 4টি। যেমন প্রথমটি হচ্ছে যে আইনগত পরিচয়ের অধিকারী, দ্বিতীয় হচ্ছে সম্পত্তিতে সত্ত্বের অধিকারী এবং বিবাদী কর্তৃক অস্বীকার করতে হবে, অবশ্যই অস্বীকার করতে হবে। যদি স্বীকার করে না সেক্ষেত্রে কিন্তু মোকদ্দমা হবে না। অর্থাৎ এই যে 1, 2, 3 এই 3টি শর্ত অবশ্যই পূরণ করতে হবে, অন্যথায় কিন্তু মোকদ্দমা খারিজ হয়ে যাবে। এবং 4 নম্বর শর্ত যে বলা আছে যে 42 ধারা যে শর্তটি আছে, বাদী কোনো আনুষঙ্গিক প্রতিকার পাওয়ার অধিকারী হলে উক্ত প্রতিকার প্রার্থনা করবে, অন্যথায় আদালত ডিগ্রি দিতে অস্বীকার করবে। অর্থাৎ যে 42 ধারার যে শর্তটি আছে সেটি হচ্ছে এক্ষেত্রে মোকদ্দমা কিন্তু খারিজ হবে না, কিন্তু আদালত ডিগ্রি প্রদান করতে অস্বীকার করবে। তো এটি হলো ঘোষণামূলক মোকদ্দমার প্রতিকার পাওয়ার শর্ত। আশা করি আপনারা ঘোষণামূলক মোকদ্দমা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। তো আমরা এই আজকের ভিডিও থেকে একটি প্রশ্ন দিব, আপনারা যদি প্রশ্নটির উত্তর জেনে থাকেন তবে অবশ্যই আমাদের কমেন্টস করে উত্তর জানান। তো আজকের প্রশ্নটি হলো যে ঘোষণামূলক মোকদ্দমা কে করতে পারে, অর্থাৎ ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে পারে কে কে। তো অপশন হলো যে ক আইনসম্পন্ন বৈশিষ্ট্যের অধিকারী ব্যক্তি মোকদ্দমা করতে পারে, খ হচ্ছে কোনো সম্পত্তিতে অধিকার আছে এমন ব্যক্তি, গ
গ হলো মৌলিক অধিকার বলবৎ করতে অধিকারী ব্যক্তি, এবং ক এবং খ দুটোই। তো আপনারা যদি এই প্রশ্নের উত্তরটি জেনে থাকেন তবে অবশ্যই আমাদের কমেন্টস করে জানান। তো আশা করি ঘোষণামূলক মোকদ্দমা সম্পর্কে আপনারা বিস্তারিতভাবে জানতে পেরেছেন। তো আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তবে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব তখনই আপনারা নোটিফিকেশন আকারে আমাদের ভিডিওগুলো সম্পর্কে জানতে পারবেন। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলের কাছে আমাদের একটি অনুরোধ, আমাদের ভিডিও এবং কার্যক্রম সম্পর্কে আপনাদের যে বন্ধুরা আগামীতে বার কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং যারা জুডিশিয়াল সার্ভিস কমিশন পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদেরকে অবশ্যই আমাদের ভিডিও সম্পর্কে জানান, এবং এটাই হচ্ছে আমাদেরকে এভাবেই আপনারা সহযোগিতা করতে পারেন। আশা করি আপনারা এই সহযোগিতাটুকু আমাদের করবেন। তো আপনার মূল্যবান মতামত ও পরামর্শ জানাতে কমেন্টস বা ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেস হলো banglalawschool@gmail.com। আমরা আমাদের ফেসবুক পেজে নিয়মিত এমসিকিউ আকারের প্রশ্ন আপলোড করছি। আপনারা আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবেন। আপনারা যদি ফেসবুকে বাংলা ল স্কুল লিখে সার্চ দেন তবে আশা করি আমাদের পেজটি পেয়ে যাবেন। এবং যে কোনো ধরনের আইনি পরামর্শের জন্য আমাদের মোবাইল করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার হলো 0175 017 4 3। তো আমাদেরকে ফোন করতে পারেন যে কোনো আইনি সমস্যার জন্য। তো আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা সকলে অবশ্যই ভালো থাকবেন। সবসময় আইন জানুন, আইন জানান এবং সর্বদা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন। আসসালামু আলাইকুম।